জামায়াত যাদের নিয়ে আন্দোলনে ২৪ নির্বাচনে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সালাউদ্দিন আহমদ। যে কটা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যে আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের ২০২৪ সালের ৭ই জানুয়ারিতে কি ভূমিকা ছিল। নতুন ইস্যু তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে মন্তব্য রিজভীর। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত, জানালেন আমির। জুলাই সনদের ভিত্তিতে সংসদ নির্বাচনের দাবিতে খেলাফত মজলিসের নতুন কর্মসূচি। খাগড়াছড়িতে পুরোপুরি প্রত্যাহার করা হলো অবরোধ কর্মসূচি। জনজীবনে ফিরছে স্বাভাবিকতা। সদর ও গুইমারায় এখনো বলবৎ ১৪৪ ধারা। শহীদ মিনারে ভাষা সৈনিক রফিক আহমদের প্রতি শেষ শ্রদ্ধা। মরদেহ হস্তান্তর করা হয়েছে ইব্রাহিম মেডিকেল কলেজে। এই বাংলা ভাষার উৎকর্ষের জন্য তিনি অসংখ্য শাখায় তিনি বিচরণ করেছেন। দেশের জন্য, সমাজের জন্য উনি শেষ মুহূর্ত পর্যন্ত উনি কিছু করার চেষ্টা করেছেন। প্রগতিশীলতার জন্য তিনি যেটা মনে করেছেন দৃঢ়তার সাথে শেষ দিন পর্যন্ত বলে গেছেন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে অভিযোগ বিএনপির। পিআর ইস্যুতে জামায়াত যাদের নিয়ে যুগপৎ আন্দোলনে নেমেছে, জুলাই অভ্যুত্থানে সেই দলগুলোর অবস্থান কি ছিল তা খোলাসা করারও দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। বলেছেন, ভ্রান্ত কথা আর মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না, বরং আন্দোলনের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা জনগণ রুখে দেবে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাব আগস্টে তারেক রহমানের নিকটাত্মীয় শাহরিন ইসলাম তুহিনকে আহ্বায়ক করে নতুন কমিটির ঘোষণা দেয় বিএনপি। ৫১ সদস্য বিশিষ্ট সেই কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কথা বলেন জামায়াত এনসিপি নেতাদের ১৫০ আসন প্রাপ্তির পরিসংখ্যানের দাবি নিয়ে। সমালোচনা করেন ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনূসকে বিকৃতি করার ঘটনার। নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন। যারা ১৬ বছর আপোষহীন লড়াই করেছে কারা তারা জনগণ জানে। তাই ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে, ভ্রান্ত তথ্য দিয়ে জনমনকে বিভ্রান্ত করতে পারবেন না। অবজ্ঞা করবেন, জনগণ তার সঠিক রায় দিয়ে দেবে। কারণ প্রশাসনের কিছু উচ্চপদে রদবদল নিয়েছিল তার উদ্বেগ। বলেন, ধর্মভিত্তিক দলের সমর্থকদের নিয়ম বহির্ভূতভাবে পদায়ন সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করবে। ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু আবার সুষ্ঠু নির্বাচন হবে না। দুপুরে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পিআরের নামে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। আন্দোলনরত দলগুলোকে নির্বাচনী ইশতেহারে সব যুক্ত করে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। যারা আজকে পিআর করছে তাদের উদ্দেশ্যে শুধু বলি, যে কটা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যে আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের ২০২৪ সালের ৭ই জানুয়ারিতে কি ভূমিকা ছিল। যারা বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী শাসনামলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে, তারা আপনাদের আন্দোলনের শরিক হয় কিভাবে? তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে। এ সময় গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি হামলা নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। আমরা তার তীব্র নিন্দা জানাই। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সারা বাংলাদেশের মানুষ
ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী, জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকালে আলী ফালাহ মিলনায়তনে দায়ী ও ওয়ারেজ সম্মেলনে যোগ দেন তিনি। বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। জামায়াত আমির বলেন, স্বাধীনতার পর একটি মানবিক সমাজ গঠন করতে পারেনি বাংলাদেশ, তাই জাতিকে পথ দেখাতে ওলামাদেরকে আহ্বান জানান তিনি। একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে, হাজারো মানুষ মিলেও সে ক্ষতি করতে পারে না বলে মন্তব্য করেন তিনি। নিজ জ্ঞানকে কোরআন হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগানোর কথা তাগিদ দেন ডক্টর শফিক। বলেন, আল্লাহ ভীরু মানুষরা সমাজের নেতৃত্বে আসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। ওলামায়ে কেরাম শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন, এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয়। আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম। এই মুত্তাকি মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও ইনশাল্লাহ শান্তি কায়েম হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ও এর ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করে দলটি। এ সময় জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও ফেব্রুয়ারিতেই নিরপেক্ষ নির্বাচনের জোরালো দাবি জানানো হয়। মহাসচিব আরও বলেন, জুলাই সনদ গণভোট বা রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার মাধ্যমে কার্যকর করা যেতে পারে, তবে সরকার তাদের দাবি পূরণে পদক্ষেপ না নেয় 5 থেকে 9 অক্টোবর গণসংযোগ, 10 অক্টোবর বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে খেলাফতে মজলিস। নির্বাচন সামনে রেখে 256 জন সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করেছে দলটি। জুলাই সনদে রাষ্ট্রীয় পলিসি বা ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলো অর্ডিন্যান্স বা নির্বাচনে বাস্তবায়ন করা, আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির প্রোক্লামেশন বা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আশু কার্যকরের করা। তবে শর্ত হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোনো পরিবর্তন ছাড়াই এগুলো রেটিফাই বা অনুমোদন করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি বা বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। সেক্ষেত্রে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে, জানিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তবে সনদ বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়? সংবিধান আদেশ জারি, গণভোট, গণপরিষদ গঠন নাকি নির্বাচিত সংসদে? এ নিয়ে প্রস্তাব থাকলেও মুখ খুলতে চায় না কমিশন। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সনদ বাস্তবায়নে কোনো প্রক্রিয়াই কার্যকর হবে না। লাভলি বিথির রিপোর্টে বিস্তারিত। সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় 84টি বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, পিআর পদ্ধতি সহ মৌলিক কয়েকটি বিষয় আছে দ্বিমত। তবে ঐকমত্য কমিশনের সবচেয়ে বড় সংকট এখন সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। রাজনৈতিক দলগুলো আপনাদের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে, কমিশনের সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদে বাস্তবায়নের পক্ষে বিএনপি। জামায়াতে ইসলামী চায় নির্বাচনের আগে রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা গণভোট, আর এনসিপি এক্ষেত্রে গণপরিষদ গঠনের পক্ষে। তার একটি হচ্ছে গণভোট। এই অবস্থায় বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলো শেষ পর্যন্ত একমত না হলে সরকারের কোর্টে যাবে বল। যদিও অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে নির্বাচিত সংসদে বাস্তবায়ন করবে সংস্কার প্রস্তাব। যদি সবগুলো দল একত্রিত একমত হয় তাহলে চার্টার সাইন হবে। আমরা আশা করি যে তা ঘটবে, এবং এরপরে এটা কিভাবে বাস্তবায়িত হবে, তারা যদি রাজনৈতিক দলগুলো যদি একমতে পৌঁছে, ঐক্যমত্যে পৌঁছে, তাহলে তো ভালো। তা না হলে সরকারকে সেই সিদ্ধান্ত নিতে হবে। জানা গেছে, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ কমিটির সাথে আলোচনার ভিত্তিতে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধান আদেশ জারি ও গণভোটের উপর জোর দিচ্ছে এই কমিশন। নতুনভাবে আলোচনা হচ্ছে আপিল বিভাগের মতামতের ভিত্তিতে গণপরিষদ গঠনের প্রস্তাবও। এখনো এগুলো চূড়ান্ত হয়নি। প্রস্তাব হয়তো দুটো হতে পারে, যেমন যেগুলোতে ডিসেন্ট নাই এটা একটা প্রস্তাব, সবগুলো হা না, আর একটা হলো যেগুলোতে ডিসেন্ট আছে সেগুলোতে হা না প্যাকেজ। তো এখনো এগুলো সিদ্ধান্ত হয়নি। 9টি বিষয়ে একমত না, 2টি বিষয়ে একমত। সেক্ষেত্রে স্যার এটার প্যাটার্নটা কিরকম হবে? এই যে আরো কয়েকদিন আছে, আমরা এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই সনদের বিষয়গুলো কিন্তু কারো কাছে স্পষ্ট না, সাধারণ মানুষের কথা বলছি। আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জিজ্ঞাসা করেন, একজন আইনজীবীকে জিজ্ঞাসা করেন, সেটা ভিন্ন বিষয়। জুলাই সনদের প্রত্যেকটা ধারা আপনার ভোটারকে বুঝতে হবে,
জানতে হবে। আদারওয়াইজ আপনার এই যে গণভোট অনুষ্ঠিত হয় যদি, তাহলে সেটার যে ফলাফল সেটা আসলে প্রকৃত ফলাফল হবে না। বিশেষজ্ঞের মতে আপত্তির জায়গাগুলো সমাধান না করে গণভোট দেওয়াটা হবে অযৌক্তিক। সেক্ষেত্রে ভোটের পর সনদ কতটা কার্যকর হবে এই নিয়ে প্রশ্ন আছে তাদের। গণভোটে দিলাম, সংবিধান অন্তর্ভুক্ত করলাম, পরবর্তীতে কোনো এক সময় যদি কোনো সরকারের মনে হয় যে জুলাই সনদের কোনো অংশ তাদের জন্য সহনীয় না, তাহলে সেগুলোকে তারা মেজরিটি ভোটে বাদ দিয়ে দিতে পারবে। সংবিধান সংস্কারের চেয়েও বেশি জরুরি সেটা হলো যে আপনার রাজনৈতিক দলগুলো সংস্কার। রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না হয়, তাহলে আপনার জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেন, তফসিলে স্থান দেন, তাতে কোনো কিছু আসে যায় না। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে 5 অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে ঐকমত্য কমিশনের সংলাপ। গণভোট করে জুলাই সনদকে বাস্তবায়ন করে তারপর নির্বাচন করবেন, এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক সংকট আরো বৃদ্ধি পাবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। খাগড়াছড়ির সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় এখনো বহাল 144 ধারা, তবে পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে যুগ্ম ছাত্র জনতার ডাকা স্থগিত অবরোধ কর্মসূচি। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানায় যুগ্ম ছাত্র জনতা। সেখানে বলা হয় 8 দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বর্তমানে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে খাগড়াছড়ির জনজীবন। শহর জুড়ে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল, দোকানপাট ও বাজারেও বেড়েছে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা। গেল মাসে সিঙ্গিনালা এলাকায় মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। অজ্ঞাত 3 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। এই ঘটনার প্রতিবাদে অবরোধ কর্মসূচির ডাক দেয় যুগ্ম ছাত্র জনতা। শোক আর শ্রদ্ধায় বিদায় জানানো হলো ভাষা সংগ্রামী আহমদ রফিককে। কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শেষ শ্রদ্ধা জানায় নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদনের পর শোক যাত্রা করে আহমদ রফিকের কফিন নেওয়া হয় ইব্রাহিম মেডিকেল কলেজে। আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী সেখানে তার মরদেহ দান করা হয়। সর্বস্তরে বাংলার প্রচলন না হওয়ায় প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে এক সাক্ষাৎকারে হতাশা প্রকাশ করেছিলেন আহমদ রফিক। স্বার্থহানির আশঙ্কায় বুদ্ধিজীবীরা ঝুঁকি নিতে চান না বলেও সমালোচনা করেছিলেন তিনি। মত প্রকাশের সাহস দেখিয়েছিলেন আহমদ রফিক। সেই ভাষা সংগ্রাম থেকে বাংলার সব ন্যায্য আন্দোলনে তিনি ছিলেন সাহসের বাতিঘর। রাজনীতি সাহিত্যকর্মে কেটেছে তার জীবনের 96টি বছর। কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিন ঘিরে তাই স্বজন সহকর্মী বন্ধুদের শোকাবহ পদচারণা। ফুলেল শ্রদ্ধায় আহমেদ রফিকের জীবন ও কর্ম স্মরণ করেন তারা। বহু মানুষের অন্তর নিচ হয়ে গেছেন, তাদেরকে জাগিয়ে তুলেছেন, তরুণদের বিশেষ করে। তার সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল তরুণরা। তিনি নিজেও কখনো বয়সী হননি, তিনি ছিল তরুণ থেকে গেছেন। উনি যে বাংলা ভাষার জন্য নির্যাতন ভোগ করেছেন, সেই বাংলা ভাষার উৎকর্ষের জন্য তিনি বাংলা ভাষার অসংখ্য শাখায় তিনি বিচরণ করেছেন। ওনাদের আদর্শ, ওনাদের কাজ, ওনাদের চিন্তা চেতনা, ওনাদের সমস্ত অবদানকে যেন আমরা শ্রদ্ধার সাথে মনে রাখতে পারি। উনি যে স্বপ্ন দেখেছিলেন, এখন আমাদের একটাই কাজ হবে সেই স্বপ্ন নিয়ে পথ চলা। পড়াশোনা শেষে ডিগ্রি নিলেও শেষ পর্যন্ত চিকিৎসা পেশায় যাননি আহমেদ রফিক। বেছে নিয়েছিলেন রাজনীতি। পরে দলীয় রাজনীতি থেকে সরে আঁকড়ে ছিলেন বাম মতাদর্শ। দেশের জন্য, সমাজের জন্য উনি শেষ মুহূর্ত পর্যন্ত উনি কিছু করার চেষ্টা করেছেন। প্রগতিশীলতার জন্য তিনি যেটা মনে করেছেন দৃঢ়তার সাথে শেষ দিন পর্যন্ত বলে গেছেন। এটা আমাদের সবজনের জন্য শিক্ষণীয়, অনুপ্রেরণার। গত 7 দশক ধরে তিনি আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাব মানুষ তৈরি করবার ক্ষেত্রে বলতে পারেন তিনি প্রায় নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন। তার ঐতিহাসিক অবদানকে আমরা স্বীকৃতি দেই, এই জাতি স্বীকৃতি দেয় এবং তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন। আমাদেরকে অনুপ্রাণিত করবেন, ছেড়ে সারা জাতি অনুপ্রাণিত হবে। আহমেদ রফিক লেখালেখিতেই জীবন কাটিয়ে দিয়েছেন। কবিতা, গল্প, প্রবন্ধের শতাধিক বই প্রকাশ পেয়েছে তার। পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ নানা সম্মাননা। আহমদ রফিক সাহেব যে রবীন্দ্র চর্চা করেছেন, সেইটা উনি জনগণের একটা মনোভাব, তার মানসিকতা, তার সাথে সম্পৃক্ততা, সেটাই প্রমাণ করে যে তিনি জনগণের একজন ছিলেন এবং সেজন্যই তিনিও জনগণের মতো রবীন্দ্রনাথকে তিনি চর্চা করেছেন। তার সকল কাজের মধ্যে ওই যে তার কবিতা লেখা, সেই সুরটা,
সেই শটটা ছিল। তিনি অত্যন্ত শান্তভাবে কাজ করতেন, উত্তেজিত হতেন না, এবং আহমদ রফিক আজীবন সমাজ রূপান্তরের যে সংগ্রাম, সেই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। তার সকল কাজ ওই রূপান্তরের কাজের সঙ্গে যুক্ত। শ্রদ্ধা নিবেদন শেষে আহমেদ রফিকের কফিন শোকযাত্রা করে ইব্রাহিম মেডিকেল কলেজে নেওয়া হয়। শিক্ষার্থীদের গবেষণার জন্য আহমেদ রফিক তার মরণোত্তর দেহ দান করে গেছেন। বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে জীবন অবসান হয় আহমেদ রফিকের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। 6 দফা দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেছেন ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুত এবং ওএসডিকৃত কর্মকর্তা কর্মচারীরা। দুপুর 1টার সময় অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে বেলা 11:30টায় ফৌজদারহাট এলাকায় অবস্থান নেয় ব্যাংকটির শতাধিক কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় বন্ধ হয়ে যায় মহাসড়কের দুই পাশের যান চলাচল। সৃষ্টি হয় 3 কিলোমিটার যানজট। চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। বিক্ষুব্ধরা বলেন, স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষায় বয়কটের কারণে চট্টগ্রামের 5,500 কর্মকর্তা কর্মচারীদের চাকুরিচ্যুত এবং ওএসডি করা হয়েছে। অবিলম্বে তাদের স্বপদে পুনর্বহাল সহ 6 দফা দাবি জানান তারা। ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে লাঠিয়াল বাহিনী দিয়ে যারা চাকরিচ্যুত হয়েছে ওদেরকে লাঠিচার্জ করেছে, এরপরে মিথ্যা মামলা দিয়ে ওদেরকে গ্রেপ্তার দেখিয়েছে। সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে ওনারা কোনো ধরনের কোঅপারেশন করেননি। কদিন পর রাস্তা বন্ধ, কদিন পর আন্দোলন, আমরা রাস্তার জ্যামে পড়ে থাকি, এগুলো তো আমাদের মাল নষ্ট হয়। ওনারা আন্দোলন করতেছে, আমরা এখানে অনেক ভোগান্তিতে আছি। নিয়োগ বিধি সংশোধন, 14তম গ্রেডে উন্নতিকরণ সহ 6 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। সকালে রাজবাড়ীতে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন জেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা। বলেন, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিলেও দাবি পূরণ হয়নি। অবিলম্বে 6 দফা দাবি মেনে না নিলে টাইফয়েড টিকাদান কর্মসূচির পাশাপাশি সকল কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। নাটোরের সকাল থেকে কর্মবিরতি শুরু করেন স্বাস্থ্য সহকারীরা। এ সময় পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ 6 দফা দাবি জানান তারা। এর আগে ধারাবাহিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে স্মারকলিপি দেন তারা। একই দাবিতে সাতক্ষীরায় সকাল 9টা থেকে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। বক্তারা বলেন, তারা বেতন বৈষম্যের শিকার। 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ কাজে ফিরবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এদিকে নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন সহ 6 দফা দাবিতে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এর ব্যানারে এই কর্মবিরতির কর্মসূচি পালন করছে স্বাস্থ্যকর্মীরা। জেলার 5টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন তারা। নরসিংদীর পৌর এলাকায় যেখানে সেখানে চাঁদা আদায়ের অভিযোগে 2 জনকে আটকের সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। সকালে পৌর এলাকার আরশিনগর মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সদর উপজেলার বীরপুর এলাকায় একটি স্থান পরিদর্শনে যান নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ 8 জন। ফেরার পথে আরশিনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা তুলতে দেখে 2 জনকে আটক করেন তারা। এ সময় পেছন থেকে তাদের উপর হামলা চালায় অর্ধশত চাঁদা আদায়কারী। পরে পুলিশ সুপার আনোয়ারকে আঘাত করে আটককৃতদের ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় আহত হন আরও কয়েকজন পুলিশ সদস্য। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে পৌর এলাকার স্ট্যান্ডের ইজারাদার আলমগীর হোসেন বলেন, বৈধ ইজারার শর্ত মেনে টাকা তোলার সময় পুলিশ বাধা দিলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পুলিশের উপর হামলার ঘটনা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবিদার। গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জন। পুলিশ জানায়, গোপালগঞ্জ টেকেরহাট সড়কের টোল প্লাজার সামনে রাস্তার পার হচ্ছিলেন মণিমোহন বিশ্বাস। সে সময় রাজীব পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া পুকুরিয়ায় ট্রলি খাদে পড়ে প্রাণ গেছে খায়রুল মোল্লা নামে এক যুবকের।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ পানে 2 জনের মৃত্যু হয়েছে। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পুলিশ জানায় গত বৃহস্পতিবার রাতে শ্রীনিবাস মালাকার ও সৌরভ দাস অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়ে। উদ্ধার করে সৌরভকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আজ ভোরে মৃত্যু হয় তার। এছাড়া একই সময়ে নিজ বাড়িতে মারা যান শ্রীনিবাস। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈরে নৌকা ডুবিতে নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সকালে উদ্ধারের পর পরিবারের কাছে তন্ময়ের মরদেহটি হস্তান্তর করা হয়। ফায়ার সার্ভিস জানায় গত বৃহস্পতিবার তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় হিজলতলি এলাকার একটি নৌকা ডুবে যায়। বেশিরভাগ লোকজন সাঁতরে উঠতে পারলেও নিখোঁজ হয় শিশু অঙ্কিতা ও তন্ময়। পরে গতকাল সকালে অঙ্কিতার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। তবে এদিন খোঁজ মেলেনি তন্ময়ের। পরবর্তীতে আজ সকালে উপজেলার ঘাটাখালী নদীতে বরিয়াবহ রসুলপুর ব্রিজের পাশে তন্ময়ের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃষ্টির অজুহাতে কাঁচামরিচের বাজারে অস্থিরতা চলছে। সরবরাহ কম, এমন অজুহাতে বাড়ানো হয়েছে দাম। রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে খুচরা পর্যায়ে 360 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কয়েকদিন ধরেই কাঁচামরিচের বাজার বেশ চড়া। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে বলে জানান দোকানিরা। শুক্রবার রাজধানীর কাউরান বাজারে প্রতি কেজি 350 টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এর আগের কয়েকদিন 300 টাকার আশপাশে ছিল দর। যদিও বাজারে মরিচের সংকট নেই, দোকানিরা জানান পাইকারি পর্যায়ে দাম বাড়ার প্রভাব পড়ছে। বাজার স্থিতিশীল রাখতে প্রতিবেশী দেশ থেকে আমদানি শুরু হয়েছে। প্রতি কেজির আমদানি খরচ পড়ছে 170 টাকা। মানভেদে পাইকাররা কিনছেন 180 থেকে 200 টাকা দরে। টানা 6 দিন ছুটি শেষে আবারও চালু হয়েছে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত 28 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত টানা 6 দিন আন্তঃবাণিজ্য বন্ধ রাখেন ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে শুল্ক স্টেশন চালু রাখা হলেও ব্যবসায়ীরা পণ্য আনা নেয়া করেননি। এদিকে টানা ছুটি শেষে কার্যক্রম পুনরায় চালু হওয়ায় বন্দর এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য নিতে আসছেন পাইকাররা। বিভিন্ন পয়েন্টে ভিড় জমিয়েছে ট্রাক। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ছুটি শেষে কার্যক্রম পুনরায় চালু হওয়ায় শ্রমিকরা বন্দরে কাজ করেছে। নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো, আটকও করা যায়নি কাউকে। স্থানীয়রা জানায় শুক্রবার রাত 11:30টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের কল্লা মার্কেটের সামনে আরমান হোসেন বিজয় মোটরসাইকেলে করে মুজিব সড়ক থেকে নতুন ব্রিজের দিকে যাচ্ছিল। এ সময় 10 থেকে 15 জন এসে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিজয়কে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হতে পারে এই হত্যাকাণ্ড। জড়িতদের ধরতে অভিযান চলছে। গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে থাকা জাহাজগুলোকে অবিলম্বে গাজায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে অপরাজেয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক আয়োজিত এক মানববন্ধনে এই আহ্বান জানান বক্তারা। তারা বলেন, যাদেরকে বন্দী করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। যে ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া হয়েছে সেগুলো গাজায় নিরাপদে পৌঁছে দেওয়ার আহ্বানও জানান শিক্ষকরা। একই সাথে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আক্রমণ ও আগ্রাসন বন্ধের দাবি জানান বক্তারা। সুমুদ ফ্লোটিলা থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আমরা অবিলম্বে সম্মানজনক মুক্তি কামনা করি। শান্তি চুক্তির প্রস্তাব করা হয়েছে সেটি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানাই। এই বহরকে নিরাপদে উপত্যকায় পৌঁছতে দেওয়া হোক। একই সাথে যারা অধিকার কর্মী আছে তাদেরকে মুক্ত করে গাজাবাসীদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হোক।